উকিলের কাছে গিয়ে নিজের সিদ্ধান্ত বদল করে ডিভোর্স আটকে দিল ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলকে নিয়ে ডিভোর্স করাতে যাচ্ছে সাক্ষ্য উকিলের কাছে। এরপরেই সাক্ষ্য তখন বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এলে না কেন? তুমি তো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে পারতে। তোমার বয়ফ্রেন্ডের সামনেই না হয় আমাদের বিচ্ছেদটা হতো। তখনই ঝিল বলে, দেখুন, আমার বয়ফ্রেন্ড আসবে কি আসবে না সেসব বিষয়ে আপনাকে ভাবতে হবে না। এসব বিষয়টা বরং আপনি আমার ওপরেই ছেড়ে দিন। কারণ আমার মনে হয় এসব ব্যাপার নিয়ে আপনি যত ভাববেন তত বেশি করে আরও আপনার অস্বস্তি হবে। আমি তো আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তো আপনি সেই ডিভোর্সটা পেয়ে আমাকে অন্তত মুক্তি দিন আর নিজেও মুক্ত হয়ে যান। কারণ আপনি তো চৈতি ম্যাডামকে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন, সেটা তো আমি জানি। তাই আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডিভোর্সটা দিন আর মুক্ত হয়ে যান। এরপরই সাক্ষ্য বলে, তুমি তো দেখছি আমার ডিভোর্স নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড রয়েছো। কেন বলো তো? কিসের জন্য? আমি তো চাইছি না কোনোভাবেই এই ডিভোর্সটা হোক। তুমি তো ব্যস্ত হয়ে গেছো এই ডিভোর্সটা করানোর জন্য। কারণ তোমার নাকি বয়ফ্রেন্ড আছে, তুমি নাকি সেই বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এবার তুমিই বলো যে আমি কোন দিকটা দেখব? তোমার দিকটাই তো আমার দেখা উচিত। তাই তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতে চাই, যাতে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে খুশিতে থাকতে পারো। এতে অন্যায় কিছুই নেই। তুমি যদি অন্য কাউকে কথা দিয়ে থাকো তো সেই কথা রাখার দায়িত্বও তো তোমারই, তাই না? ঝিল তখন বলে, একদমই তাই। তবে আমি একটা কথা বলি, আপনি চৈতি ম্যাডামকে নিয়ে ভালো থাকবেন, কিন্তু একটা কথা বলুন, আপনি যখন চৈতি ম্যাডামকে বিয়েই করতেন তো আমাকে বিয়ে করতে গেলেন কেন? মাঝখানে এই সমস্যাটা তো তাহলে আসতো না। কিন্তু সাক্ষ্য বলে, হ্যাঁ, আমাদের বিয়েটা একটা অন্যভাবে হয়েছিল ঠিকই, কিন্তু আমি তো সেই বিয়েটাকে মেনে নিয়েছিলাম। সব কিছুই আস্তে আস্তে মেনে নিচ্ছিলামও, কিন্তু সেটা তোমার সহ্য হলো না। যাই হোক, আমি আর এইসব ব্যাপারে তোমাকে জোর করব না। এর মধ্যেই মিনতিকে বস্তিবাসীরা জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা, তোমার মেয়ে জামাইয়ের সাথে কোথায় গেল গো? আমি যে দেখলাম গাড়িতে করে। তখনই মিনতি বলে, জানি না ওরা কোথায় গেল। কেন বলো তো? দেখো, ওদের ব্যাপার ওদের ওপরে ছেড়ে দেওয়াটাই ভালো। আমার মনে হয় এসব ব্যাপারে আমাদের নাক না গলানোই উচিত। এখন তুমি যদি নাক গলাতে চাও সেটা খুব বাজে একটা ব্যাপার হবে। আশা করছি আমি যেটা বলেছি সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। এরপর যদি বুঝতে না পারো আর জিজ্ঞেস করো না। এর মধ্যে সাক্ষ্য তখন বলে, তোমার শরীর ঠিক আছে তো? তোমার শরীর ভালো আছে তো ঝিল? ঝিল তখন বলে, হ্যাঁ, আগের থেকে অনেকই ভালো আছে। আশা করছি যত সময় যাবে তত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠব। এখন সুস্থ হওয়াটাই খুব জরুরি। ঠিক সেই মুহূর্তেই ঝিল তখন একটা কথা ভেবে ফেলে, যেভাবেই হোক না কেন চুপচাপ আজকে ডিভোর্স দিয়ে বেরিয়ে যেতে হবে। মনের মধ্যে কোনো কষ্ট রাখলে হবে না, কারণ যত আমি কষ্ট রাখবো তত বেশি করে কষ্ট পেতে হবে। তার থেকে বরং আমি কোনোভাবেই আর কষ্ট পাবো না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সাক্ষ্য গাড়িটা থামিয়ে দেয়। ঝিল তখন বলে, চলে এসেছে, চলুন তাহলে এগোনো যাক। এরপর কোর্টে পৌঁছতেই ঝিলের শরীরটা খারাপ লাগতে শুরু করে দেয়। ঝিল তখন ভাবে, শরীরটা আমার এরকম লাগছে কেন? আর কেন জানি না চোখ থেকে জল পড়েই যাচ্ছে, কোনোভাবেই যেন বন্ধ হচ্ছে না। কিন্তু এগুলো কেন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এরপরেই ঝিল চেষ্টা করে যেভাবেই হোক না কেন নিজেকে সুস্থ দেখানোর। সাক্ষ্য তখন বলে, কি হয়েছে ঝিল? তোমার কি খুব শরীর খারাপ লাগছে? ঠিক আছো তো তুমি? সাক্ষ্যর কথা শুনে ঝিল তখন উত্তর দেয়, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সাক্ষ্য, কিভাবে ঝিল আজকে ডিভোর্সটা দেবে। ঝিলের চোখে মুখে যে অনেক কিছু স্পষ্ট। সত্যি ওর বয়ফ্রেন্ড আছে কি, নাকি ও পুরোটাই মিথ্যে কথা বলেছে? এরপর উকিলের সামনে বসেছে দুজনাই। উকিল জিজ্ঞেস করে, আপনারা ডিভোর্সটা কেন চাইছেন? দেখুন, কোনো কিছু ভেঙে ফেলা তো খুবই সহজ, কিন্তু সেটাকে যদি আটকে রাখতে পারেন তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। আপনারা না হয় আরেকটা বার ভেবে নিন, 6টা মাস সময় নিয়ে দেখবেন। তখন ঝিল বলে, 6টা মাস কেন, 6টা দিন সময় দিলেও হয়তো দেখতাম না। দেখুন, আমার মনে হয় আমাদের দুজনের বিয়েটাই ঠিকঠাক হয়নি। একটা ভুল পরিস্থিতির মধ্যে থেকে আমাদের বিয়েটা হয়েছে, তাই এই সম্পর্কটা আমরা কেউই চাইছি না যে টিকিয়ে রাখতে। এবার আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, কিন্তু আমি চাই না এই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে। তখনই সাক্ষ্য বলে, আসলে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চান না উনি, তার একটা যথাযথ কারণ আছে। কারণ উনি একজনকে ভালোবাসেন, ওনার বয়ফ্রেন্ড আছে। এটা শোনার পর উকিলবাবু বলে, তাহলে আপনি ডিভোর্স দিচ্ছেন কেন সবটা জেনে? সাক্ষ্য বলে, আমি চাই সুখে থাকুক সবাই,
জোর করে ডিভোর্স না দিয়ে সম্পর্ক আটকে রেখে কি হবে? উনি কি আমাকে ভালোবাসবেন? বাসবেন না তো। সম্পর্কটা আরও বেশি জটিল হবে, আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই আমি চাই শান্তভাবে সব কিছু স্মুথলি হয়ে যাক। এরপরে উকিলবাবু বলে, আপনার হাজব্যান্ড তো ভীষণই ভালো মানুষ, আপনি এই ভালো মানুষটাকে এইভাবে কষ্ট দেবেন? আপনার একটুও খারাপ লাগবে না? তখনই ঝিল বলে, আর আপনি চৈতি ম্যাডামের কথাটা বলবেন না? তখনই উকিলকে বলে, উনিও তো একজনকে বিয়ে করবেন, এমনকি বিয়ের ডেট হয়তো ঠিকও হয়ে রয়েছে, শুধু সই হওয়ার অপেক্ষা। উনি চৈতি ম্যাডামকে বিয়ে করবেন। তখনই উকিলবাবু বলে, আপনারা তো দুজনাই দেখছি অন্য সম্পর্কে লিপ্ত হয়ে গেছেন, এরকমভাবে থাকলে কি করে হবে? দেখুন, এই সম্পর্কটাতেই যখন আছেন, এই সম্পর্কটাতেই যখন মানিয়ে নিতে পারছেন না, তখন আপনাদের এটা মনে হয় না যে পরবর্তী সম্পর্কটাও তো এরকম হয়ে যেতে পারে? তাই বলছি, যখনও এই সম্পর্কটা এখনও টিকে আছে, এই সম্পর্কটাকে আপনারা দুজনা বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, তাতে আপনাদের দুজনারই ভালো হবে। এখন অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু যখন দেখবেন সব কিছু ঠিক আছে, যখন সব কিছু ভালো হবে, তখন কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে। এই দিনটার কথা মনে পড়বে যে আপনারা একদিন ডিভোর্সও পর্যন্ত করাতে এসেছিলেন। সাক্ষ্য কি বলবে বুঝে উঠতে পারে না, কিন্তু ঝিল বলে, না স্যার, এটা হয় না। আসলে উনি যাকে বিয়ে করেছেন, মানে আমাকে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই দুর্বল। আমার বাবা ওনাদের বাড়িতে গাড়ি চালাতেন, ড্রাইভারি করতেন। আমার মা ওনাদের বাড়িতে কাজ করতেন। তো একটা কাজের মেয়েকে, বস্তির মেয়েকে কি ঘরের বউয়ের সম্মানটা দেওয়া যায়? উনি পারলেও ওনার বাড়ির লোকে পারছে না। তাই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক ডিভোর্সটা। এরপরই সাক্ষ্য বলে, আমি একটা কথা জানি, কোনো কিছু স্মুথলি হয় না। সময় থাকতে থাকতে সময় সব কিছু পরিবর্তন করে দিতে পারতো, কিন্তু তুমি তো সেই সময়টা দিতেই চাওনি ঝিল। আমি তো পরিবারের সাথে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, তোমাকেও সব কিছু শিখিয়ে দিচ্ছিলাম। তাহলে তুমি কেন এত তাড়াতাড়ি ডিভোর্স করাতে চাইছো? সব দিক থেকে তো তুমি আমাকে কাগজটা হাতে ধরিয়েছিলে, তাই না? এটা কি অস্বীকার করতে পারবে তুমি? ঝিল তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু উকিলবাবু এখনও পর্যন্ত বলে যাচ্ছে যে দয়া করে আপনার ডিভোর্সটা করবেন না, আর একটা বার নিজেদেরকে সময় দিন, তাতে আপনাদের দুজনারই ভালো হবে। সেই ক্ষেত্রে আপনারা দুজনা আরও কিছুদিন সুযোগ সময় দুটোই পেয়ে যাবেন এই সম্পর্কটাকে ঠিক করার জন্য। এরপরে বাকি সিদ্ধান্ত আপনার। তখনই সাক্ষ্য বলে, ঝিল, এখনও সময় আছে, ভেবে দেখো তুমি কি করবে। তুমি যদি চাও আমি এক্ষুনি সই করে দিতে পারি, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর তুমি যেটা বলবে সেটাই হবে। কিন্তু ঝিল চায় সম্পর্কটা আর জোড়া লাগাতে না। কিন্তু চৈতি ম্যাডাম যে পুরোপুরি ভুল বুঝিয়েছে ঝিলকে, সাক্ষ্যকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো যে সবটাই ভুল, সেটা কিন্তু জানতে পারছে কোনোভাবে ঝিল। কারণ সাক্ষ্য বারবারই বলে সে চৈতিকে বিয়ে করতে চায় না, পরিস্থিতির চাপে তাকে এই বিয়ের সিদ্ধান্তটা নিতে হয়েছে।